আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা আজকে সম্পূর্ণ একটা নতুন ভাবে ব্যাচটা শুরু করলাম, যেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি। আমরা এখান থেকে শুরু করলাম, ইনশাআল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত আমরা পুরো একটা চ্যাপ্টার শেষ করব। আপনাদের অবগতির জন্য জানাই রাখি, আজকে সকাল 11টা থেকে বিকাল দুপুর 1:30 পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টারে জুম মিটিং এ ছিলাম, ওই এনজিপিএমএস এবং পিএমএস সম্পর্কিত। তখন ডিআইজি অ্যাডমিন স্যার জানাই দিয়েছেন যে এই মাসের ভিতরে সবকিছু আপডেট করার জন্য আগামী মাসের ফার্স্ট উইকে আপনাদের পরীক্ষার রুটিন দেওয়া হবে, আর সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা। তো আপনাদের নলেজে দিয়ে রাখলাম, আপনাদের হাতে সময় আছে মাত্র 3 মাস। ঠিক আছে, তো আজকে আমরা যেহেতু ফৌজদারি কার্যবিধি দিয়ে নতুন ভাবে শুরু করব, এখন এখানে আমরা আগের মতো একবারে এ টু জেড সবগুলো পড়বো না। এখানে আমরা যেগুলো আমাদের একান্ত প্রয়োজন সেই ধারাগুলোই শুধু পড়বো, পরে পরে আমরা যাব। ফৌজদারি কার্যবিধি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এখানে যেহেতু আমি এখন বাসি বাসি কিছু ধারা পড়বো, অতএব এই যে আমাদের সেন্ট্রোমিয়ার যে একটা প্রস্তাব করছে, আজকে যে ধারাগুলো আমি পড়বো আগামীকালকে প্রথমেই আপনাদের কাছ থেকে আমি এটা রিপ্লাই চাইবো। আর যদি আপনারা দেখা গেছে আগামীকালকে আপনারা রিপ্লাই না দেন, তাহলে আমি কি করবো, আগামীকালকে চ্যাপ্টার ক্লোজ করে আজকের উপরে প্রশ্ন আমি শুরু করবো। আজকে আমি যে ক্লাসগুলো করাবো এই ক্লাসের উপরে আগামীকালকে আমি প্রশ্ন শুরু করবো, অর্থাৎ আমি একবারে কমপ্লিট করে যাব, যাতে আমাকে আর পিছনে ফিরতে না হয়। তাহলে আমরা শুরু করি। যে ফৌজদারি কার্যবিধি হচ্ছে 1898 সালে 5 নম্বর আইন 1 জুলাই 1898 হতে বলবৎ। এটা দ্বিতীয় সংশোধনী হয়েছে 10 আগস্ট 2025 27টি ক্ষেত্রে। তারা অধ্যায় হচ্ছে মোট 46টা, তারা হচ্ছে 565টা। যদিও ক্রমিক নাম্বার অনুসারে 565টা, কিন্তু এখানে উপধারা অনেকগুলোই আছে, তো উপধারা যেহেতু আর কাউন্টে আসে না, সেই জন্য ক্রমিক নাম্বার অনুযায়ী ধারা হচ্ছে 565টা। ফৌজদারি কার্যবিধি আইনের এক ধারা ফৌজদারি কার্যবিধি আইন 1898 হিসাবে অভিহিত সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। এক ধারা 2, 3 আমরা পড়বো না, 4 ধারা। 4 ধারা সবগুলো পড়বো না, শুধু 4 ধারা যেগুলো আমাদের সংজ্ঞার প্রয়োজন। 4-1 খ, জামিনযোগ্য অপরাধ বা জামিনের অযোগ্য অপরাধ বলতে কি বোঝা যায়, সংজ্ঞা সমূহ। জামিনযোগ্য অপরাধ বলতে যে অপরাধের জন্য দ্বিতীয় তফসিল বা আইনে জামিনের ব্যবস্থা আছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে। আর জামিনের অযোগ্য হচ্ছে দ্বিতীয় তফসিলে বা আইনে যেটার জামিনের ব্যবস্থা নাই তাকে জামিনের অযোগ্য অপরাধ বলে। তারপর হচ্ছে 4-1 চ, আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা, কগনাইজেবল অফেন্স বা পুলিশ কেস। ফৌজদারি কার্যবিধি 4-1 চ হচ্ছে সংজ্ঞা। এখানে আপনারা অনেকে দেখা যায় যে ফৌজদারি কার্যবিধি আইনে 154 দ্বারা নিয়ে আসেন, এখানে এটা নিয়ে আসার কোনো সুযোগ নাই। কারণ ওইটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনে 154 দ্বারা হচ্ছে আমলযোগ্য অপরাধের সংবাদ। আমলযোগ্য অপরাধের সংবাদ হচ্ছে 154 দ্বারা, আর আমলযোগ্য অপরাধের সংজ্ঞা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 চ দ্বারা। আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা বা কগনাইজেবল অফেন্স হচ্ছে যেই অপরাধের কারণে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে ক্ষমতাবান তাকে আমলযোগ্য অপরাধ বলে, আর এটার প্রেক্ষিতে যে মামলা হয় তাকে আমলযোগ্য মামলা বলে। তাহলে যেই অপরাধের কারণে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে তাকে আমলযোগ্য অপরাধ বলে, আর এই অপরাধের প্রেক্ষিতে যে মামলা হয় তাকে আমলযোগ্য মামলা বলে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 চ দ্বারা। তারপর হচ্ছে নালিশ। ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ম্যাজিস্ট্রেটের নিকট যখন কোনো ব্যক্তি লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ দায়ের করে, ম্যাজিস্ট্রেটের নিকট যখন কোনো ব্যক্তি মৌখিক বা লিখিতভাবে ন্যায় বিচার পাওয়ার জন্য কোনো অভিযোগ দায়ের করে, তখন তাকে নালিশ বলে। একবারে শর্ট ভাবে বললাম। এখন যদি আপনারা এখানে আরো কোনো কিছু ঢুকাইতে চান তাহলে ঢুকাইতে পারবেন, জ্ঞাত অজ্ঞাত
সুবিচার, ন্যায় বিচার, অনেক কিছু চাইলে ঢুকাইতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা আপনাকে একবার সহজভাবে বলা দরকার আমি সেটাই বলে দিচ্ছি। তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট ন্যায় বিচার পাওয়ার স্বার্থে কোনো ব্যক্তি কর্তৃক লিখিত বা মৌখিক অভিযোগকে নালিশ বলে, ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 বর্গীয় জ। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ট, অনুসন্ধান। অনুসন্ধান কি? ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার কার্যক্রম ব্যতীত যেই সকল কার্য পরিচালনা করা হয় তাকে অনুসন্ধান বলে। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি যে আদালত বা বিচার ম্যাজিস্ট্রেট কর্তৃক সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য বা ঘটনার সত্য নাকি মিথ্যা সেই সম্পর্কে জানার জন্য যেই কার্যক্রম পরিচালনা করে তাকে অনুসন্ধান বলে। পিআরবি 613 বিধি, ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ঠ। তারপর হচ্ছে তদন্ত, ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ঠ। তদন্ত হচ্ছে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট নহে সেই ব্যক্তি কর্তৃক যে সকল কার্যক্রম গ্রহণ করা হয় তাকে তদন্ত বলে। এখন যদি এটা আপনাকে সহজভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পুলিশ অফিসার কর্তৃক যে কার্যক্রম গ্রহণ করা হয় তাকে তদন্ত বলে। এটার সাথে পিআরবি ব্যবহার করবেন 613 বিধি। অনেকে পরীক্ষার হলে ট এবং ঠ এই দুইটার মধ্যে কিন্তু ভুল করে। আপনার যদি পরীক্ষায় দেখেন যে আপনার প্রথমে আপনাকে মনে রাখতে হবে অনুসন্ধান হচ্ছে আগে, তদন্ত হচ্ছে পরে। তাহলেই আপনি মনে করেন যে এই ক্রমিক নাম্বার 4-1 ঠ এবং ঠ এর মধ্যে যে বিষয়বস্তু সেটা আপনার জন্য সহজ হবে। স্যার এই তদন্ত পিআরবি দিছে 256 258 বিধি। না, এখন 256 258 এটা হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি 156 সাথে। ও আচ্ছা, এটা ভুল আছে, এখানে ভুল ছাড়াই দিন। ঠিক আছে, সে কোথায় কি দিল সেগুলা এখানে না বলাটাই ভালো। ঠিক আছে, তো ওইটা হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি 156 সাথে 258। তারপর স্যার হচ্ছে তাহলে তদন্তের সাথে 613 দেবো। হ্যাঁ, অনুসন্ধান এবং তদন্তের সংজ্ঞার ক্ষেত্রে 613 ব্যবহার করবেন পিআরবি। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 ঢ, আমলযোগ্য অপরাধ বা আমলের অযোগ্য অপরাধ মামলা, আমলের অযোগ্য মামলা বা আমলের অযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স। তাহলে এটার মূল বিষয়বস্তু হচ্ছে কি, যেই অপরাধের কারণে বা মামলার কারণে পুলিশ অফিসার পরোয়ানা ব্যতীত গ্রেফতার করতে পারে না তাকে আমলের অযোগ্য অপরাধ বা আমলের অযোগ্য মামলা বলে। এখন যদি এটা আপনাকে আরেকটু ভাবে আপনি বলতে চান তাহলে আপনি বলতে পারেন যেই অপরাধের কারণে পুলিশ অফিসার পরোয়ানা নিয়ে গ্রেফতার করতে হয় তাকে আমলের অযোগ্য অপরাধ বলে বা আমলের অযোগ্য মামলা বলে। আপনি এইভাবে বলতে পারেন, অর্থাৎ একটু ঘুরাই দিলেন, সমস্যা নাই, অর্থ তো একই থাকলো। তারপরে হলো ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 মধ্যাহ্ন অপরাধ। অপরাধ হচ্ছে যেই সকল কার্য করলে আইনে তার বিরুদ্ধে শাস্তির বিধান আছে তাকে অপরাধ বলে। যে সকল কার্য করলে শাস্তির বিধান আছে তাকে অপরাধ বলে। অথবা আপনি বলতে পারেন যে আইন বহির্ভূত বা আইনের পরিপন্থী কাজ করলে তাকে অপরাধ বলে। তাছাড়াও আপনি বলতে পারেন আইন যেটা করতে বলছে সেটা না করা, আর যেটা না করছে সেটা করাও কি অপরাধ। অবশ্যই এখানে 4-1 মধ্যাহ্নের সাথে দণ্ডবিধি আইনের 40 ধারা দিবেন। তারপরে আপনি দিতে পারেন এখানে হচ্ছে নারী শিশু নির্যাতন আইনের 2-ক, কারণ যেহেতু এই অপরাধটা 3টা জায়গার মধ্যে বলা আছে সেই ক্ষেত্রে এখানে এই 3টা দ্বারাই দেওয়া আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেটার। কারণ এখন যদি কর্তৃপক্ষ যদি মনে করে যে না আমি নারী শিশুর থেকে এই অপরাধের সংজ্ঞাটা দিয়েছি, তাহলে তো আপনি নারী শিশুর দ্বারাটা না দিলে সেই ক্ষেত্রে আপনার মিসিং হবে। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই সাজেস্ট থাকবে যে আপনারা অপরাধের সংজ্ঞার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 মধ্যাহ্ন, দণ্ডবিধি আইনের 40 এবং নারী শিশু নির্যাতন আইনের 2-ক ধারাটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে যিনি দায়িত্বপ্রাপ্ত হন তিনি কি ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখন যদি না আপনি আরেকটু ভাবে বলতে চান তাহলে বলতে পারেন যে অফিসার ইনচার্জের অসুস্থতা বা তার দায়িত্ব পালনের অপারগতা হইলে থানায় যে হাজির থাকেন কনস্টেবলের উপরে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গণ্য হবেন। এইভাবে দিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি এটার আরেকটু ডিফারেন্স করবো, তাহলে আপনি বলতে পারেন যে সরকার কর্তৃক নির্দেশিত ব্যক্তি যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন তিনি কি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গণ্য হবেন। ফৌজদারি কার্যবিধি আইনে 4-1 পিআরবি 201 বিধি ব্যবহার করবেন। তারপর হচ্ছে 4-1 থানা। থানা বলতে স্থানীয় এলাকা বা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সরকার কর্তৃক ঘোষিত বিশেষ স্থান বা ঘাঁটিকে থানা বলে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই বিষয়টা অন্তত মাথায় রাখবেন যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সরকার যে স্থান বা ঘাঁটিকে ঘোষণা দেয় সেটাই হচ্ছে কি থানা। এই আইন শৃঙ্খলা কথাটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে বলতে হবে। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 পাবলিক প্রসিকিউটর, যেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 492 ধারা অনুযায়ী পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ করা হয় বা সরকারি কৌশলীকে পাবলিক প্রসিকিউটর বলে। এই ছিল আমাদের সংজ্ঞা সমূহ। তারপরে হচ্ছে থানাটা আবার বলেন, থানাটা আবার বলেন। থানা হচ্ছে স্থানীয় এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সরকার কর্তৃক ঘোষিত বিশেষ স্থান বা ঘাঁটিকে থানা বলে। তাহলে ওই যে বিশেষ স্থান বা ঘাঁটি এটা নিয়ে আসবো আর কি। আইন শৃঙ্খলা এবং বিশেষ আইন শৃঙ্খলা আনবেন আর হচ্ছে বিশেষ স্থান বা ঘাঁটি আনবেন। তারপর হচ্ছে 5 ধারা দণ্ডবিধি আইনের সকল অপরাধের তদন্ত অনুসন্ধান বিচার হবে ফৌজদারি আইন অনুসারে, তবে যদি অন্য কোনো আইনে এর তদন্ত অনুসন্ধান বিচারের ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে দণ্ডবিধি আইন তাকে ফৌজদারি আইন তাকে প্রভাবিত করবে না। 5 ধারা। তারপরে হচ্ছে 6 ধারা আদালত শ্রেণী বিভাগ। আদালতের শ্রেণী বিভাগ, যে আদালত 2 শ্রেণীতে হবে, দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত হবে আবার 2 শ্রেণীর, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট আবার 4 শ্রেণীর, মুখ্য মহানগর বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 6 ধারার কার্যক্রম শেষ। তারপরে ওই যে জাস্টিস অফ দ্য পিচ 22-23 ওইগুলো আমাদের দরকার নাই। যদি এখন আপনি সংজ্ঞার ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংজ্ঞাটা নিতে পারেন 10 ধারা। তারপর হচ্ছে 12 ধারা হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট, যে এএসপির উপর পদে অফিসারকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া যাইতে পারে। এইটুকু পর্যন্ত আমাদের হইলে চলবে। তারপরে আমরা এই যে 22 ধারা জাস্টিস অফ দ্য পিচ, 25 ধারা মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিচ, ওইগুলো আমাদের এত প্রয়োজন নাই। আমরা ওই যে 32 ধারা হচ্ছে কি দণ্ড সম্পর্কিত, যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 32 ধারা যেটা 5 বছর যে দণ্ড দিতে পারে। তারপরে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর, আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর। আর প্রত্যেকটার সাথে 5 বছরে 5 লাখ, 3 বছরে 3 লাখ, 2 বছরে 2 লক্ষ টাকা জরিমানা করতে পারেন। তারপরে আমরা পড়বো 4র্থ অধ্যায়, হচ্ছে 42 ধারা থেকে 45 ধারা। সময় কয় মিনিট আছে? 3 মিনিট। ওইটা কালকে ফরান স্যার, ওইটা কালকে ফরান। এটা কালকে পড়াবো? ঠিক আছে, তাহলে হ্যাঁ এই যে ওইটা কালকে। পিছনে পিছনের ইয়াগুলো আবার ওই যে জাস্টিসেস অফ দ্য ফিস আর ওই যে ইয়াটা আবার একটু আলোচনা করে দেন, যদিও দরকার নাই, এমসিকিউর জন্য আর কি। মানে ফৌজদারি কার্যবিধি আইনের 22 ধারা হচ্ছে মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিচ। সরকার মানে এটা স্থানীয় বাসিন্দা, স্থানীয় বাসিন্দার থেকে। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের স্থানীয় বাসিন্দা হতে গেজেটের মাধ্যমে জাস্টিস অফ দ্য পিস নিয়োগ করতে পারবেন। আর 22 পদাধিকার ধারা বল হচ্ছে যে এটা 22 ধারা পদাধিকার হচ্ছে বলে মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস নিয়োগ করবেন হচ্ছে স্থানীয় বাসিন্দা হতে। আর 25 ধারা হচ্ছে পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস, যেটা হচ্ছে
সুপ্রিম কোর্টের বিচারকগণ সমগ্র বাংলাদেশে পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিচ হবেন। এখন সুপ্রিম কোর্টের বিচারক উনি গেল, এখন উনি অনুপস্থিত, তাহলে সেই ক্ষেত্রে কে হবেন জাস্টিস অফ দ্য পিচ? দায়রা জজ। যেখানে দায়রা জজ সিনিয়র, সেখানে দায়রা জজ হবেন জাস্টিস অফ দ্য পিচ তার এলাকার জন্য। তারপরে হচ্ছে মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, যেটা বলে আমরা যে জেলা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেটা তারা হচ্ছে উনার এলাকার জন্য উনি জাস্টিস অফ দ্য পিচ 25 দ্বারা। তাহলে এখন যদি আপনাকে এমসিকিউ দেয় যে জাস্টিস অফ দ্য পিচ হিসেবে কে গণ্য হবেন, সুপ্রিম কোর্টের বিচারক, দায়রা জজ, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, নাকি সকলেই? তাহলে কি উত্তর দিবেন? তো পদাধিকার বলে যে থাকবে না, তারপরও অনুপস্থিতি, তারপর পরে যে পদ সিনিয়র সে থাকবে। এখন শুধু এখানে আপনি একটা জিনিস প্রশ্নের মধ্যে খুঁজবেন যে যদি পদাধিকার বলে সমগ্র বাংলাদেশ দেয়, সেই ক্ষেত্রে হবে সুপ্রিম কোর্টের বিচারক, উনি হবে কি সমগ্র বাংলাদেশে। আর যদি না আপনাকে প্রশ্ন করে যে পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিচ হবেন কে, সেখানে সমগ্র বাংলাদেশ বলে নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সবাইটাই দিয়ে দেবেন। যেখানে সমগ্র বাংলাদেশ আছে সেখানে হবে সুপ্রিম কোর্টের বিচারক, আর যেখানে সমগ্র বাংলাদেশ নাই এখানে সবাইকে দিয়ে দিবেন যে সুপ্রিম কোর্টের বিচারক, দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা সবাই কি পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিচ ফৌজদারি কার্যবিধি আইনের 25 ধারা। বুঝা গেছে? জি স্যার।